সবাইকে নমস্কার ও আদাব। কেমন আছেন সবাই? আমি অ্যাডভোকেট গীতা দেবী হালদার। আজ একটা ছোট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে আমি একটা চেকের মামলা নিয়ে ভিডিও করেছিলাম, যেখানে বলেছিলাম যে আপনারা কিভাবে চেকের মামলা হতে এড়িয়ে যেতে পারেন বা চেকের মামলায় আপনারা কি করলে পড়বেন না, সে বিষয় নিয়ে একটা ছোট ভিডিও করেছিলাম। যে ভিডিওটা দেওয়ার পরে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে যদি চেকের মামলায় পড়ে যায় বা চেকের মামলা হয়ে যায় তবে সেই ক্ষেত্রে আমাদের স্টেপটা কি বা সেই ক্ষেত্রে আমরা কি করব। তো আজকের ভিডিওটা সেটা নিয়েই, সেই বিষয়টি নিয়েই যে চেকের মামলা যদি আপনারা জড়িয়ে পড়েন তবে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন। তো প্রথমেই যদি আপনার বিরুদ্ধে বা কোনো আসামি বা বিবাদীর বিরুদ্ধে চেকের মামলা দায়ের হয়, তবে হওয়ার পরে আদালত চেকের মামলায় তাকে প্রথমে সমন দেয়। প্রাথমিকভাবে সমনে একটা তারিখ ধার্য করে দেওয়া হয়, যেই তারিখে তাকে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। তো আপনি সমন পাওয়ার পরে আদালতে ধার্য তারিখে হাজির হবেন। হাজির হয়ে আপনি আদালত থেকে জামিন নেবেন, কারণ চেকের মামলা হচ্ছে জামিনযোগ্য ধারার মামলা। এই মামলায় আপনি জামিন নিতে পারবেন এবং আপনি জামিন নেওয়ার পরে এই চেকের মামলাগুলো সাধারণত আপোষযোগ্য ধারার মামলা, এখানে চাইলেই আপোষ করে নেওয়া যায়। তো আপনি যদি লেনদেন আপনার হয়ে থাকে বা আপনার কাছে টাকা পেয়ে থাকে বা আপনি চেক দিয়ে থাকেন, তবে সেই ক্ষেত্রে আপনি যদি চান আপনি আপোষ করে নিয়ে যেতে পারেন, বা আপনার যে টাকা নিয়েছেন বা যে কারণে এই চেকের মামলাটি হয়েছে সেই কারণে আপনারা বাদী বিবাদী দুই পক্ষ আদালতের মাধ্যমে আপোষ করে নিতে পারেন। তৃতীয়ত, যদি আপোষ করতে না চান বা চেকের মামলাটি অতিরঞ্জিত হয়ে থাকে বা মিথ্যাভাবে দায়ের করা হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে মামলাটির কন্টেস্ট করতে হবে আপনাদের। যদি কন্টেস্ট করতে চান সেই ক্ষেত্রে আপনাদের প্রাথমিকভাবে একটা ডিফেন্স কেস তৈরি করতে হবে, যেটা আপনি আপনার আইনজীবীর মাধ্যমে একটা ডিফেন্স কেস প্রস্তুত করবেন যে এই মামলাটি আপনার বিরুদ্ধে যে দায়ের করা হয়েছে সেই মামলাতে কিছু, এই চেকের মামলায় কিছু টাইম ফ্রেম থাকে, যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশ দিতে হবে এবং নোটিশ দেওয়ার পরে কতদিন অপেক্ষা করতে হবে এবং এই নোটিশ দেওয়ার পরে কতদিন পরে মামলা করতে হবে, এরকম একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে। তো সেই টাইম ফ্রেমগুলো এবং চেক দেওয়ার স্থান, তারিখ, চেক প্রদানের তারিখ, এই সকল বিষয়গুলো বিবেচনা করে দেখতে হবে যে এখানে কোনো ভুল করেছে কিনা বা এই মামলাতে কোনো কন্ট্রাডিক্টরি আছে কিনা। এই সকল বিষয়গুলো দেখে একটা ডিফেন্স কেস প্রস্তুত করতে হবে যদি মামলাতে কন্টেস্ট করতে চান। এবং পাশাপাশি এই মামলাটিতে আপনি চেকটি কেন দিয়েছিলেন বা আপনাদের মধ্যে লেনদেনের কারণ কি ছিল, আপনাদের মধ্যে কোনো চুক্তি ছিল কিনা, বা এই সকল বিষয়ে একটা ডিফেন্স কেস প্রস্তুত করতে হবে। এরপরে আপনি একবার জামিন নিলেন, এরপরে যদি আপনি আদালত থেকে জামিন নিয়েছেন আগে, এখন নেওয়ার পরে আপনি আর আদালতে হাজির হচ্ছেন না বা আপনি আসছেন না, তখন কি হবে? যদি আপনি একবার আদালতে হাজির হন, এরপর যদি আপনি আর আদালতে না আসেন, সেই ক্ষেত্রে আদালত চাইলে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করতে পারে বা গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারে। তখন পুলিশ আপনাকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ধরে আদালতে হাজির করতে পারে বা অ্যারেস্ট করে হাজির করতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো যে চেকের মামলায় আপনাদের তারিখ মিস দেওয়া বা তারিখ এড়িয়ে না যাওয়াই ভালো। চেকের মামলাতে প্রতি ধার্য তারিখে হাজির হবেন এবং আপনারা কন্টেস্ট করতে চাইলে অবশ্যই কন্টেস্ট করবেন, আপোষ করতে চাইলে আপোষ করে নিতে পারেন। সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে চেকের মামলা হলে শেষমেশ এটা শাস্তি কী হয় বা এটা সম্ভাব্য শাস্তি কী। চেকের মামলায় সম্ভাব্য শাস্তি হচ্ছে যদি প্রমাণিত হয় যে আপনি চেক দিয়েছেন এবং আপনার অ্যাকাউন্টে টাকা নেই বা চেকটা ডিসঅনার হয়েছে, সেই ক্ষেত্রে এই মামলায় সর্বোচ্চ শাস্তি হচ্ছে 1 বছরের কারাদণ্ড এবং যেই চেকটা দিয়েছেন সেই চেকের 3 গুণ পরিমাণ অর্থদণ্ড আদালত দিতে পারেন। এটা হচ্ছে এনআই অ্যাক্টের মামলার বা চেকের মামলার সম্ভাব্য শাস্তি। তো চেকের মামলা হয়ে গেলে বা চেকের মামলা ফাইল হলে সেই ক্ষেত্রে পরবর্তী স্টেপগুলো কি হবে, তো এই বিষয় নিয়ে ছিল আজকের এই ছোট্ট আলোচনাটি। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ সবাইকে।